হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত সবাইকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যেটির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এর আগের অধ্যায়ে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং কীভাবে শেয়ারের হিসাব রক্ষণ করতে হয় সেগুলো শিখেছি। তো এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু আমাদের জন্য বললে ভুল হবে, সম্পূর্ণ ব্যবসায় জগতের মানে বিজনেস স্টাডিজ কিংবা অ্যাকাউন্টিং বা কমার্স রিলেটেড যারা আছেন, যারা লেখাপড়া করেন, সবার জন্য এই যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী অর্থাৎ চূড়ান্ত হিসাব, এটি সবসময়ই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই জটিল প্রকৃতির হয়ে থাকে, কারণ আমাদেরকে অল্প কিছু আইটেমের মধ্যেই বেশি সমস্যার সমাধান করতে হয়। আর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সঠিকভাবে করতে পারা মানে আপনি হিসাব বিজ্ঞানের অনেক কিছুই শিখে ফেলেছেন। এর আগে আমরা আর্থিক বিবরণী যেমন করেছি, যেখানে তিনটি পার্ট ছিল: আয় বিবরণী, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এইখানেও সেমই থাকবে, তবে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী। তো রক্ষিত আয় বিবরণী জিনিসটা আসলে কি? দেখুন, নামের মধ্যেই কিন্তু এটার একটা অর্থ লুকিয়ে আছে। রক্ষিত আয়, আয়টাকে রক্ষা করা হয়। কাদের আয়কে রক্ষা করা হয়? শেয়ার হোল্ডারদের। সো যৌথ মূলধনী কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা মালিক থাকে। সো শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বা শেয়ার হোল্ডারদের যে মানে পাওনাটা আছে কোম্পানির কাছে, তাদের আয়টা বা পাওনাটাকে সংরক্ষণ করা হয় হচ্ছে গিয়ে এই যৌথ মূলধনী কোম্পানির যেই সংরক্ষিত আয় বিবরণী আছে সেটার মাধ্যমে আয়টাকে মূলত আর কি জাস্টিফাই করা হয়। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ছবিতে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর আলোচনা সভা। এরকম আলোচনা সবাই হয়ে থাকে সচরাচর, যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিনে থাকেন তারা এরকম মিটিংয়ে যান। তো এখানে কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেমন কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব, এগুলো আপনারা পড়বেন, জানার জন্য পড়বেন, জানতে পারবেন অনেক কিছু। এখানে দেওয়া আছে তিনটা পার্ট, সে সাথে রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী আছে, এই যে এখানে দেওয়া আছে। দেখুন, এখানে বহুধাপ বিশদ আয় বিবরণী যেটা করতে হয়, এটা এক ধাপ বিশিষ্ট একটা আয় বিবরণীর ছক। এই যে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, আয় বিবরণী তো বুঝেন যেভাবে আয় নির্ণয় করা হয়। সো বিক্রয়ের সাথে যা যা আইটেম থাকে সেগুলো এখানে সমন্বয় হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বা এই রিলেটেড অঙ্কে আসবেন, তখন আপনাদের সাথে নতুন নতুন কিছু জিনিস যুক্ত হবে, যেমন শেয়ার, ভ্যাট, ট্যাক্স, ঠিক আছে, এই সমস্ত আইটেমগুলো। তারপরে শেয়ারের মাধ্যমে জমি টমি ক্রয় ইত্যাদি, মানে এই ধরনের ভেরিয়াস আইটেম যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে করলাম, এই টাইপের কিছু নতুন নতুন জিনিসপত্র যুক্ত হবে। আর বাকি সব মূলত একই থাকবে, শুধু বুদ্ধি খাটায় সময়টাকে হাতে মানে ম্যানেজ করে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে প্রশ্ন পড়ে, তাহলে আপনারা এই অধ্যায়ের সবগুলো অঙ্কেই সফলতা লাভ করবেন। দেখুন, এখানে বেশ কিছু এন্ট্রি দেওয়া আছে। এরকম এন্ট্রিগুলো পরীক্ষায় আসে। যেমন আমি যদি এখানে বলি, এই যে এখানে একটা মাত্রই দেখলাম, কোথায় গেল, এই যে বিমা খরচ একটা, আর জীবন বিমা প্রিমিয়াম আরেকটা। জীবন বিমা প্রিমিয়াম হয় ব্যক্তিগত, এটা উত্তোলনের সাথে যায়। আর যে বিমা প্রিমিয়াম নর্মালি যেটা, সেটা হচ্ছে আয় বিবরণীর সাথে যায়, সেটা হচ্ছে কোম্পানির অন্যান্য যে কোনো কিছুর বিমা বোঝায়। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে এখানে আরও নতুন কিছু জিনিস আসছে: ভবিষ্যৎ তহবিল স্থানান্তর, কর্মচারীদের বোনাস তহবিল স্থানান্তর, কর্মচারীদের কল্যাণ তহবিল স্থানান্তর, ত্রাণ তহবিল স্থানান্তর। এই সমস্ত ফান্ড বা তহবিলগুলা যৌথ মূলধনী কোম্পানিতে সৃষ্টি করা হয়ে থাকে। সেই সমস্ত ফান্ডের টাকাগুলো কোথায় যায়, আপনারা এই যে এই ছকটা, আয় বিবরণীর ছকটা পড়লে বুঝতে পারবেন। তারপর পরিচালন জাতীয় মুনাফার সাথে কি কি হয়, এটা আপনারা জানেন, এটা আগেই করছেন। এই তো। আচ্ছা, আমরা আস্তে আস্তে তাহলে কি অঙ্কের দিকে যাব? আমার কি প্রয়োজন আছে যে আলাদা করে বোর্ডের মধ্যে সূত্রগুলো লিখার, মানে আয় বিবরণীতে কী কী যায়, আর্থিক অবস্থার বিবরণীতে কী কী যায়, রক্ষিত আয় বিবরণী কী কী যায়, মালিকানা সত্ত্ব, এগুলো আলাদা আলাদা করে দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা সরাসরি ম্যাথ থেকেই শিখতে পারি। আমরা একটা ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই তো রক্ষিত আয় বিবরণীর মালিকানা সত্ত্ব বিবরণী, একটা অঙ্ক দরকার আসলে। এগুলো কিন্তু একটু পড়ে নেবেন, মুখস্থ না করতে পারলেও অ্যাটলিস্ট বারবার পড়লেও মনে হয়, ঠিক আছে? আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে,
এই যে এখানে আসি, এই যে কোথায় গেল, আর্থিক বিবরণীর একটা ছক এখানে দেওয়া আছে। সম্পদের ক্ষেত্রে কি কি যাবে, সম্পদ থেকে কি কি বাদ হবে, আর এখানে এই যে আরও কিছু ব্যাপার আছে। মালিকানা সত্ত্ব দায় সমূহের মধ্যে কি কি আসে, মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসে, শেয়ার মূলধন আসে, সংরক্ষিত আয় আসে, সাধারণ সঞ্চিতি আসে, তারপর আসে শেয়ার অধিহার, মূলধন সঞ্চিতি যদি থাকে, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর যদি থাকে। এগুলো প্রশ্নে আপনার দেওয়া থাকবে, মানে সাপ্লাই করা থাকবে প্রশ্নেই, আপনি ওখান থেকে দেখে নেবেন। ঋণের ক্ষেত্রে কি কি ঋণ হয় এগুলো দেখুন, ঋণপত্র, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, প্রদেয় বন্ড, এটাও একটা দায় ঋণ। চলতি দায়ের মধ্যে কি কি আছে দেখো, নতুন ঘোষণাকৃত লভ্যাংশ, এটা একটা চলতি দায়। যেটা ঘোষণাকৃত লভ্যাংশ বলতে এমন একটা এন্ট্রি থাকবে আপনার প্রশ্নে যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও প্রদান করা হয়নি, এটাই হচ্ছে সেই চলতি দায়। তারপরে হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ, কোনো লভ্যাংশ যদি দাবি না করে থাকে কেউ, সেটা। আয়কর সঞ্চিতি, যে আয়কর সঞ্চিতির এন্ট্রিটা প্রায়ই আসে। তারপরে হচ্ছে অগ্রিম আয়, প্রদেয় নোট, এগুলো আপনারা জানেন। সো এখানে আয়কর সঞ্চিতির কাজগুলো দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। এই অধ্যায়টা অঙ্ক মুখস্থ করাচ্ছে, বুঝে পড়াটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাকে জানার জন্য পড়েন যে আমি শিখব, আমি জানতে চাই কিভাবে এরা কাজ করে, তাহলে আপনি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। দেখুন এখানে আয় বিবরণীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি হচ্ছে ভ্যাটের এন্ট্রি, সেটা হচ্ছে বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে। সো দেখুন এরকম একটা সমন্বয় দেওয়া থাকবে, পণ্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আপনার ক্রয়ও দেওয়া থাকবে, বিক্রয়ও দেওয়া থাকবে, প্রশ্নের দেওয়া মিলে কিন্তু লেখা থাকবে কি 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সো ভ্যাট নিয়ে কিন্তু আপনি আয় হিসাব করতে পারবেন না, তাহলে আপনার আয় উল্টাপাল্টা দেখাবে, আয় দেখাবে একদমই কম। সো ভ্যাটটা কার, ভ্যাটটা হচ্ছে সরকার পায়, তাই না? সো এটা আমাকে পৌরসং কোম্পানি থেকে আমার মোট এই বিক্রয় মূল্য এটার উপরে দিতে হয়। সো এটা আমি আয় বিবরণীতে কীভাবে হিসাব করব দেখুন। সো পণ্য বিক্রয় করেছিলাম ধরেন 4 লক্ষ টাকায়, যেখানে দেওয়া আছে। সো বিক্রয় ফেরত একটা ধরেন সমন্বয় ছিল, ফেরত ছিল 2000। সো আমার বিক্রয় ছিল মোট 3,98,000 টাকা, বাদ কি দিব, প্রাপ্ত ভ্যাট, মানে বিক্রয় করার মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত ছিল, যেই ভ্যাটের টাকাটা আমি পাইছি সেটা কত, 3,98,000 ইন্টু 115/15। সো ক্রয় আর বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এইভাবে যখন কথাটা লেখা থাকবে আপনারা হিসাব করবেন এইভাবে, যে মানে 15% করেন না, 115/15 এইভাবে হিসাব করবেন, এটা হচ্ছে নিয়ম। আবার প্রদত্ত ভ্যাট, যেটা ক্রয় ভ্যাট, সো ক্রয় করার সময় ক্রয় এত বাদ ক্রয় ফেরত, সো বাদ দিব কি প্রদত্ত ভ্যাট, যেই টাকা ভ্যাটের মধ্যে দিছি, সো ওই টাকাটাও এভাবে বাদ দিব। তো এটা কেন করা হয়, এটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব বা ভ্যাটের হিসাব প্রস্তুত করার জন্য এই ভ্যাটের অঙ্কগুলোর টাকা বাদ দিতে হয়। সো ভ্যাটের হিসাবটা ক্রয় বিক্রয়ের সাথে কীভাবে করে একটু দেখে নিন, কারণ এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে সামনে। এই যে এটা একটা ভ্যাট চলতি হিসাব, সো প্রাপ্ত ভ্যাট বাদ প্রদত্ত ভ্যাট বাদ ভ্যাট চলতি হিসাব, এরকম একটা এন্ট্রি দেওয়া থাকবে, এটাই নামে ভ্যাট চলতি হিসাব, মানে ভ্যাটের লেনদেন আর কি, কত টাকা হয়েছে সেটা এখানে বের করে। যাই হোক এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা সবসময় করা না লাগলেও অনেক সময় করতে বলে। এখানে অনেকগুলো সমন্বয়ের সমাধান দেওয়া আছে, দেখে নেবেন। এই যে ফেরত শর্তে বিক্রয় একটা মোস্ট পপুলার, কি বলে, আমি 7 নম্বর সমন্বয়টাই পরে দেখাই। দেখুন 7 নম্বরে কি লিখছে, ফেরত শর্তে পণ্য প্রেরণ 10,000 টাকা, যার ক্রয় মূল্য উপর 25% অধিক মূল্যে প্রেরিত হয়েছিল। ঠিক আছে, উক্ত পণ্য বিক্রয় হয়েছে বলে এখনও নিশ্চিন্ত নয়। সো বিক্রয় করছি, বিক্রয় বলতে গেলে এটা এক প্রকার বিক্রয়, কিন্তু বিক্রয় হিসেবে নিশ্চিত না। যা ক্রয় মূল্যে মানে 25% লাভে আমি পণ্য দিছিলাম, কিন্তু পণ্য আমার কাছে কি হয়ে গেছে, রিটার্ন হয়ে গেছে। সো এখন আমার রিটার্ন করতে গেলে এই যে লাভটা বাদ দিয়ে আমি আমার ক্রয় মূল্যে হিসাব করব। সো এটা কিভাবে করব, এই যে বিক্রয় থেকে কি করব, বিক্রয়ের ফেরত বিক্রি করে তারপরে মজুদ পণ্য, তারপর যোগ কি করব, খরিদ্দারের নিকট মজুদ, অর্থাৎ মানে আমার ক্রেতার কাছে যেই টাকার পণ্য মজুদ ছিল সেটা আমি হিসাব করে রেখে দিব। আচ্ছা, এগুলো এইভাবে আসলে আলোচনা করলে মনে হয় একটু জটিল হয়ে যাবে, অঙ্কের মাধ্যমে বুঝতে সহজে। ছোট একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি। এখানে দেওয়া আছে কি,
মিম সার্ভিসেস লিমিটেডের অনুমোদিত মূলধন 2 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত। কোনো সমস্যা নেই, বুঝলাম। এখন নিম্নের তথ্যাবলী অবলম্বন করে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। 3টা জিনিস তৈরি করতে বলছে। সো আমরা রেওয়া মিলটা পড়ে ফেলি কী কী আছে। নগদ তহবিল আছে, প্রাপ্য হিসাব আছে, সাপ্লাইজ আছে, যন্ত্রপাতি আছে, অফিস সরঞ্জাম আছে। অফিস সরঞ্জামের একটা পুঞ্জীভূত অবচয়, মানে পূর্বের অফিস বছরের অবচয়ের একটা হিসাব আছে অফিস সরঞ্জামের। প্রদেয় হিসাব মানে কি, পাওনাদারের হিসাব আছে। এত অগ্রিম সেবা আয়, আচ্ছা শেয়ার মূলধন এটা দেওয়া আছে, লিখছে। সেবা আয়, সাধারণ সঞ্চিতি, অবন্টিত মুনাফা, যেই মুনাফা বন্টন করা হয় নাই, বেতন খরচ, বিবিধ খরচ, বিজ্ঞাপন খরচ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে বছরের মধ্যবর্তী সময় কোনো লভ্যাংশ ঘোষণা করা হলে সেটা। ঠিক আছে, একটা কোম্পানি বছরের মধ্যবর্তী সময়ে একটা লভ্যাংশ ঘোষণা করতেই পারে, মানে একটা লাভের অংশ শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ঘোষণা করলে সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটার কাজ আছে। আর পাশাপাশি সমন্বয়গুলো পড়ি কি, এই বছরে 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। সাপ্লাইজের ব্যালেন্স ছিল 40,000, এই বছর খরচ হয়ে গেছে 5,000, তাহলে বাকি টাকা রয়ে গেছে সাপ্লাইজ। অফিস সরঞ্জামের অপচয় 2,000 টাকা এবং যন্ত্রপাতির অপচয় 1,000 টাকা ধার্য করা হয়েছে। অপচয় ধার্য করলে সরাসরি বিশদ আয় বিবরণীতে ধরে ফেলবো। অগ্রিম সেবা আয়ের বিপরীতে 2,000 টাকার সেবা আয় প্রদান করা হয়েছে, অর্থাৎ সেবা আয় মানে সেবা প্রদান করা হয়েছে, তার মানে অগ্রিম সেবা আয়ের পরিমাণ কমে গেছে, আর এই বছরে সেবা আয় বাবদ এটা খরচ হয়েছে। আয়কর সঞ্চিতি বাবদ 2,500 টাকার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, একটা আয়কর সঞ্চিতি তৈরি করে দেব, কোনো সমস্যা নাই। প্রথমে কি করব, বিশদ আয় বিবরণী। সো বিশদ আয় বিবরণী, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কোনো বিক্রয় নাই। সো বিক্রয়ের বদলে এখানে আয়টা কিভাবে নির্ণয় করা হয়েছে, সেবা আয়ের সাথে। সেটা কত দেখো, 34,800 টাকা আমাদের দেওয়া মেলে প্রশ্ন দেওয়া আছে। তারপরে কি আছে, যোগ অগ্রিম সেবা আয়ের বিপরীতে সেবা প্রদান, অর্থাৎ আমার অগ্রিম সেবা আয় আমি নিয়ে রাখছিলাম একজনের কাছে 4,000 টাকা, কিন্তু তার বিপরীতে কি 4,000 টাকা অগ্রিম নিয়েছিলাম, 2,000 টাকার কাজ করে দিয়েছি। সো এই 2,000 টাকা এই বছরের মধ্যে ঢুকায় ফেলতে হবে। এটা নিয়মই, যেই বছর সেবা আয় করা হয়, মানে সেবা আয় অর্জিত হইলেও লিপিবদ্ধ করবে, আবার সেবা আয়ের সার্ভিস দিলেও লিপিবদ্ধ করে। সো চলমান প্রতিষ্ঠান ধারণার ভিত্তিতে আমরা কি করলাম, এখানে সেবা আয়ের বিপরীতে সেবা প্রদান ছিল 2,000 টাকা, লিখে ফেললাম। সো এই বছরে আমার মোট সেবা আয় গিয়ে দাঁড়াইছে 36,800 টাকায়। বাদ যাবে কি, সকল ব্যয়সমূহ বা পরিচালন ব্যয় বা অপরিচালন ব্যয় যদি থাকে সেগুলা। সো বেতন খরচ বাদ যাবে, বিবিধ খরচ ছিল সেটা বাদ যাবে, বিজ্ঞাপন খরচ বাদ যাবে, সাপ্লাইজ খরচ বাদ যাবে, অফিস খরচ, যন্ত্রপাতি নাকি অবচয় খরচ সরাসরি এখানে আসলো, আবার অফিস সরঞ্জামের অবচয় সেটাও আসলো। এই সকল কার্যক্রম করার পরে দেখো এখানে কি বের হয়েছে, কর পূর্ব নিট মুনাফা, অর্থাৎ কর নির্ধারণের আগে নিট আয় হচ্ছে 25,500 টাকা। তারপরে কি প্রশ্নে একটা লিখেছে যে আয়কর সঞ্চিতি আছে একটা, ঠিক আছে, এটা যে পুরাতন আয়কর সঞ্চিতি প্রশ্নে যেটা দেওয়া থাকে। সো এই আয়কর সঞ্চিতিটা কী করবো, এখান থেকে বাদ করে দিব। সো বাদ দিলে কী হবে, কর বাদ নিট মুনাফা, মানে করের পরে সব কিছুর পরে নিট মুনাফা হচ্ছে 8,800 টাকা। সো এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করার মধ্যে আমাদেরকে এই কর নতুন করে ধরতে বলতে পারে যে নতুন করে ট্যাক্স রেট আছে 10% হারে ট্যাক্স ধরো, 5% হারে, 15% হারে। আবার যদি বলে ট্যাক্স রেট ধরো, তাহলে বর্তমান মানে কত টাকা নর্মালি ট্যাক্স ধরা হয় বিক্রয় মূল্যের সাথে, সেটা ধরে আমাদেরকে হিসাবটা করতে হবে। যাই হোক, আয়কর সঞ্চিতি এখান থেকে বাদ দেওয়ার পরে কর বাদ নিট মুনাফা বের হলো 8,800 টাকা। আচ্ছা, এখন আসি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে। মালিকানা সত্ত্ব বিবরণী কি সেটা তো আমরা বুঝি, যে মালিকানা সত্ত্ব বলতে যে মালিকের আসলে সত্যটা কতটুকু আছে নিট আয় ব্যয় মুনাফা ইত্যাদির পরে সেটা এখানে বের করা। তো প্রারম্ভিক উদ্ধৃত কত ছিল, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, অবন্টিত মুনাফা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে শেয়ার মূলধন তো সব নর্মালি থাকে, সেটা আমরা জানি। পাশাপাশি সাধারণ সঞ্চিতি বা অবন্টিত মুনাফা যেগুলো থাকে সেগুলো কার পাওনা, এগুলো মালিকের পাওনা। ঠিক আছে, সো প্রারম্ভিক উদ্ধৃত কত, এটাকে ব্যাকা করে লিখছে তারা। আপনারা চাইলে যে লম্বা বার করে লিখতে পারেন, মানে একটু আগে যে আমরা লম্বা ছক করে করলাম সেভাবে। সো শেয়ার মূলধন 50,000, সাধারণ সঞ্চিতি এটা তাদের পাওনা 10,600 টাকা, অবন্টিত মুনাফা যে মুনাফা বন্টন করা হয়নি এটাও তাদেরই পাওনা 16,400 টাকা, মোট হচ্ছে 77,000 টাকা। পাশাপাশি চলতি বছরে নিট মুনাফা 8,800 টাকা, এটাও তাদের পাওনা। এছাড়া অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত, 5,000 টাকা, এই হচ্ছে গিয়ে কত 80,800 টাকা সমাপনী উদ্ধৃত হবে মালিকানা সত্ত্বের, মানে মালিকানা সত্ত্বের ব্যালেন্স হবে 80,800 টাকা। আমরা এইভাবে না করে আমরা ওই যে লম্বা করে করতাম না, ওইভাবেই করবো, ওইভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে কি আছে,
আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে সম্পদ আর দায়ের হিসাব করব আমরা। স্থায়ী সম্পত্তির মধ্যে যন্ত্রপাতি স্থায়ী থেকে অপচয় বাদ দিব, অফিস সরঞ্জামের থেকে অপচয় বাদ দিব, আর ওই যে পুঞ্জীভূত অপচয় আছে ওইটাও বাদ দিব। চলতি সম্পদের মধ্যে নগদ তহবিল আছে, সাপ্লাইস কত আছে 6100-র মধ্যে 5000 টাকা তো খরচই করছিল, তাহলে বাকি টাকা এখনও মজুদ আছে। প্রাপ্য হিসাব মানে দেনাদার, তো সব সম্পদ মিলে হয়েছে 96,800 টাকা। আর সকল দায় কি চলতি দায়